আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা। শাহবাগে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আপিলে বহাল। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়ালো শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অভিযোগের তদন্ত চান নোবেল জয়ী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, নইলে দায়ী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। এবং 6 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। যমুনা নদীতে অস্বাভাবিকভাবে বাড়ছে পানি। কিছু এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার জোরালো হচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। রাজধানী শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। আবারও ছড়িয়ে পড়ছে কোটা বিরোধী আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা। আপিল বিভাগও কোটা পদ্ধতি বহাল রাখায় ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবস্থান নেন শাহবাগ মোড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী ও জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 5% ও প্রতিবন্ধী কোটা 1%। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, যা হাইকোর্টের আদেশে পুনর্বহাল হয়। যে রায় দিয়েছে ওটা কখনোই যৌক্তিক না। আমরা যেমন, আমি কৃষকের ছেলে, তাহলে আমার কি হবে? 30% কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং কয়েক জেনারেশনের পর পর যে সুবিধাটা দেওয়া হচ্ছে, এই সুবিধাটার আমরা প্রয়োজন মনে করি না। আমরা কিন্তু কোনো মুক্তিযোদ্ধার বিপক্ষে নয়, তাই না? আমরা কোনো সরকারের বিপক্ষে নয়। আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি। নারী হয়ে আমাদের ভাইদের কাঁধে কাঁধ মিলে আজকের আন্দোলনে শামিল হয়েছে। আমরা এই ধরনের বৈষম্যমূলক কোটা চাই না। আমরা চাই ওই 18 পরিপত্র যেটা, ওটা পুনর্বহাল থাকুক এবং কোটা কথা একেবারেই বিনাশ হয়ে যাক। আমরা তেমনটা চাচ্ছি না। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে অনড় সব পক্ষ। এই অবস্থায় মূল্যবান সময় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহার সহ 3 দফা দাবিতে অব্যাহত আছে শিক্ষকদের আন্দোলন। ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। 4 দিনেও সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা। প্রত্যয় স্কিমটাকে প্রত্যাখ্যান করেছি। সেটি সিগনেচার যেটা আমরা কালেক্ট করেছিলাম, সেটা কম্পাইলড ফর্মে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দিয়ে এসেছিলাম, কিন্তু এর পরবর্তী তার কোনো ফলো আপ মিটিং আসলে হয়নি। আমরা কালকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা করেছি। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় বলেছে যে এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের আত্মমর্যাদা আমরা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 2016 সালেও বেতন বৈষম্য প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, টেকসই সমৃদ্ধির জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে। এদিকে মূল বেতনের 10% দিয়ে প্রত্যয় স্কিম গ্রহণ করতে পারছেন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা। এই প্রক্রিয়ায় অবসরকালীন আর্থিক সুরক্ষার আওতায় আসছে 403টি প্রতিষ্ঠান। শরফুল আলমের রিপোর্ট। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিম সেবা চালু করেছে সরকার। 2024-25 অর্থ বছরের প্রথম দিন থেকেই
বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় সহ মোট 403টি প্রতিষ্ঠানের কর্মীরা নতুন প্রত্যয় স্কিমের আওতায় আসছেন। তবে 30 জুনের আগে চালু হওয়া অন্যান্য স্কিম আগের মতোই চলবে। রিটায়ারমেন্টের পরে এককালীন একটা ভাতা পেতেন, সেটার ব্যাপারে এখানে কোনো কিছু বলা নাই। এটা হতে তাদের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু আসলে একটু যৌক্তিকতা আছে তাদের এই কনসার্নের, উদ্বেগের। একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেখানে আলাপ আলোচনা করে আমরা কোনো মধ্যম গ্রাউন্ড আছে কিনা সেটাকে আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে। প্রত্যয় স্কিমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মচারীর মূল বেতনের 10 ভাগ বা সর্বোচ্চ 5,000 টাকা কর্মীর বেতন থেকে কেটে রাখবে আর সমপরিমাণ অর্থ দিবে ওই প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক নিয়মে অবসরের সময় এককালীন সুবিধা পাওয়া গেলেও প্রত্যয় স্কিমে এই ধরনের কোনো নির্দেশনা নেই। এ নিয়ে শিক্ষক সমাজে চলছে নানা আলোচনা সমালোচনা। চলমান শিক্ষক আন্দোলন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। যারা আন্দোলন করছে ওনারা যে ইস্যুগুলো আনছেন সেই ইস্যুগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে পারি। বিষয়টা স্পষ্টীকরণের পরে যদি ওনাদের আরও কোনো জায়গায় অস্পষ্টতা থেকে থাকে সেটা আমাদের নজরে আসলে অবশ্যই আমরা সেখানেও স্পষ্টীকরণের চেষ্টা করব। আমি একটু পেনশনের টাকা পাবেন সেটি যদি করা হয় এবং একই সঙ্গে যে বয়সসীমার ক্ষেত্রে যদি কিছু সমন্বয় করা হয়, বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, তো সেগুলো বলবৎ রেখে যদি আরো কিছু সুবিধা বাড়ানো যায়, আমি মনে করি যে যে সমস্যাগুলো রয়েছে বা যে বিতর্কগুলো রয়েছে সেগুলো আর থাকবে না এবং এই কর্মসূচিকে আসলে সবাই গ্রহণ করবে। শুধু রাজস্ব দিয়ে পেনশন নয়, বরং কর্মী ও প্রতিষ্ঠানের আর্থিক অবদানেই সবার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর এই ধারণা থেকেই পেনশন স্কিমকে টেকসই করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালতের রায় বহাল রেখে এই আদেশ দেন। এর ফলে আপাতত মুক্তিযোদ্ধা কোটা বহাল রইল। রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা তাও জানতে চান প্রধান বিচারপতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এই রায়ের ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর রায় স্থগিত না করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% ও প্রতিবন্ধীদের জন্য 1% কোটা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে জামিন ও আপিল শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব বহুবার দেয়া হয়েছে। এসব নিয়ে বিতর্ক নয়, তার চেয়ে তদন্ত বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। সকালের মাঝারি বৃষ্টি আর যানজট উপেক্ষা করেই শ্রম আদালত ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রমিক ঠকানোর মামলায় জামিন বাড়াতে যখন এলেন বেশ নির্ভর ছিলেন, সঙ্গে ছিলেন কয়েকজন বিদেশি পর্যবেক্ষকও। এ নিয়ে পঞ্চমবারের মতো স্থায়ী জামিনের আবেদন ডক্টর ইউনূসের। আপত্তি জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। প্রায় 45 মিনিট শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন 14 আগস্ট পর্যন্ত। এজলাস থেকে বেরিয়ে ডক্টর ইউনূস বলেন, এবার খাঁচাবন্দি হতে হয়নি এবং খাঁচাতে যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। কাজে চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়েও। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাজী গভর্নমেন্ট ব্যাংকের বোর্ডকে নিয়ে আসতে হবে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম, প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন, তাদেরকেও আনতে হবে। তবে স্থায়ী জামিন না পাওয়ার বিষয়ে বরাবরের মতোই পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই পক্ষের আইনজীবী। এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা ন্যায়বিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 অগাস্ট পর্যন্ত জামিন দিয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় চলতি বছর 6 মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরে আপিল করলে তা স্থগিত হয়। এ নিয়ে হাইকোর্টে আবেদন করে কলকারখানা অধিদপ্তর। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের কানেক্টিভিটির সাথে সার্বভৌমত্ব নষ্ট হবার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্রনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন বিষয় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপির সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, পদ চলে যাওয়ার ভয়ে তারেক আতঙ্কে ভুগছেন বিএনপির নেতারা। পেনশন কোটা সহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে বিএনপি এখন পরজীবী হয়ে গেছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। যাদের নেত্রী সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আমরা কানেক্টিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয়, আমরা রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি। এতে করে বাংলাদেশ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিএনপি সেটি বুঝেও বুঝে না। তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের দেয়া প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত দেশটির সরকারের। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ সংলাপে তিনি আরও জানান, এবারের সফরে ঋণ সহায়তা, বিনিয়োগ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও বাংলাদেশ চীন সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। শরফুল আলমের আরেকটি রিপোর্ট। আগামী 8 থেকে 11 জুলাই 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের আগেই আলোচনায় তিস্তা নদী প্রকল্প, যা নিয়ে প্রতিবেশী দেশ ভারতও সমান আগ্রহী। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ সংলাপে চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা বাংলাদেশের নদী, তাই এ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির সরকারের। ঢাকা যে সিদ্ধান্ত নিবে তাতে সম্মান জানাবে বেইজিং। Which side they will choose to help to build this Tista River is purely the sovereign rights. তিস্তা বাংলাদেশের নদী, তাই এই প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির। আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে আমরা সম্মান জানাবো। Respect. But one thing I believe is our common interest. চীনের রোড বেল্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ রূপকল্প 2041 বাস্তবায়নে সহায়ক হবে বলে আশাবাদী রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, ঋণ সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী দুদেশের বহুমুখী সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। চীন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হতে সহায়তা করবে তার সরকার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের সামাজিক উন্নয়নে অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুশি সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি কথা বলেন। এলডিসি পরবর্তী সময়ের জন্য ওমানের সমর্থন চান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, বর্তমানে প্রায় 10 লাখ বাংলাদেশি জনশক্তি ওমানের শ্রমবাজারে কাজ করছে। অতিরিক্ত জনশক্তি থাকায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে ওমান সরকারের কাছে অনুরোধপত্র পাঠানোর কথা বলেন রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে ওমানের ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন তিনি। এদিকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য জোরদারের গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগো ওচোয়া ডি চিনক্রেট সৌজন্য সাক্ষাৎ করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহ স্পেনের আইটি খাতে আরও বেশি বাংলাদেশি নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে প্রায় 60,000 বাংলাদেশি সেখানে বসবাস করছেন।
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাইরা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মের তদন্ত রিপোর্ট প্রকাশ ও সমসাময়িক ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে 100 রিক্রুটিং এজেন্সিকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা 15 দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন 15 তারিখ। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা করব। প্রমাণ সাপেক্ষ প্রায় 18,000 ক্ষতিগ্রস্ত কর্মীর অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি, যা বাস্তবায়ন করবে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা। বিএমইটির হিসাব মতো যেটা লগি 17,777 জন যাইতে পারে, এটা 2 বছরের। অনেকেই আছে বিএমইটির পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে, যাইতে পারে না। অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে না। মন্ত্রণালয় কাজ করতেছে, আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি আমরা। 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পরে অগ্রাধিকার ভিত্তিতে দেশটিতে পাঠানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মূল উদ্দেশ্য হল কি, মানুষগুলাকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে পানিবন্দীর লাখো মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মইনুল আহসান। জামালপুরে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ সহ 10 ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন ব্রিজ ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 13 উপজেলা প্লাবিত হয়েছে। বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা ডাউক বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে পূর্ব গৌরীপুর ইউনিয়নের 19 গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জকিগঞ্জ উপজেলার 3টি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ সড়ক যোগাযোগ। জেলার প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার ও আজমেরীগঞ্জের কালনী নদীর পানি 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে মিঠা পানির জলাবন, লক্ষ্মীবাউর। দুর্বিষহ দিন কাটাচ্ছে পানিবন্দী অসংখ্য মানুষ। সব মিলে আসলে খুবই বাজে একটা অবস্থা। অনেক শিক্ষার্থী বন্ধের বাড়িতে আছে এবং এরা বিদ্যালয়ে আসতে পারতেছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। সেই সাথে বাড়ছে অভ্যন্তরীণ সকল নদ নদীর পানিও। জেলার সদর, কাজিরপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এই 5 উপজেলার চরাঞ্চলে ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। বন্যা ও ভাঙনে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুড়িগ্রামের সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্লাবিত এলাকাগুলো থেকে পানি না নামায় দুর্ভোগ কাটছে না দুর্গত মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত মিয়ানমারের আবাসিক রাষ্ট্রদূত কাও সোমো বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সবসময় মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে। নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির সাথে দেখা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কারিকুলাম প্রণয়ন করার কথা বলেন রাষ্ট্রপতি। একই সাথে নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মান উন্নয়নে। উপজেলা নির্বাচনে বিজয়ীদের মধ্যে সম্পদশালীরাই প্রাধান্য পেয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে 50% কোটিপতি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংস্থাটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশে নির্বাচন এখন টাকার খেলায় পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা সহ স্থানীয় নির্বাচন আইন পরিবর্তন করে নির্দলীয় করার সুপারিশ করেছে সুজন। স্বল্প আয় করেন এরকম প্রার্থী যত ছিল, বিজয়ীদের মধ্যে আমরা দেখেছি যে তাদের হারটা অনেক কমে গিয়েছে। আবার অধিক আয় করেন বিজয়ীদের মধ্যে দেখেছি যে তাদের হাতটা অনেক বেশি হয়েছে। টাকা দিয়ে ভোট কেনাটা হচ্ছে আমার মৌলিক অধিকার লঙ্ঘন করা। সেই জায়গাটা আমাকে দেখতে হবে। এখানে প্রশাসনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং একই সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের সাক্ষী বলেই বেনজির আজিজদের দুর্নীতি ফাঁস হওয়ার পরও তারা ধরাছোঁয়ার বাইরে, এমন দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তার দাবি, ক্ষমতায় থাকার লোভে পুলিশকে যা খুশি তাই করার লাইসেন্স দিয়েছে সরকার। সরকার তো বেনজিরদের সরকার, আজিজদের সরকার, বাচ্চুর সরকার, এবং এই যে এই সালুনরা ধরা পড়লো এদের সরকার। সরকার মনে করে, তারা জানে তাদেরকে মানুষ চায় না, তারা জিনিসের দাম কমাতে পারে না, তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবার মতো ক্ষমতা নাই। তাদের কাছে একটাই মোহ, একটাই বক্ষ, তারা ক্ষমতা চায়। পরিবেশ মন্ত্রণালয়ের 100 কর্মদিবসের অগ্রাধিকার কাজের 78 বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘোষিত 28টি অগ্রাধিকারের মধ্যে 22টি পুরোপুরি আর 4টির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে পরিবেশ মন্ত্রী বলেন, বায়ু দূষণ রোধে দেশব্যাপী 581টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। যে দূষণ করবে তাকে সেই দূষণের ফলে যে আপনার যে বর্জ্য তৈরি হচ্ছে সেটার দায়িত্ব তাকে নিতে হবে। সার্কুলার ইকোনমির প্রথম পদক্ষেপ হচ্ছে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, এবং এটা খুব সহজ কাজ ছিল না, কেননা যে সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, মাল্টি ন্যাশনাল আছে, তাদের সাথে বসে তাদের সাথে একমত হয়ে আমরা খসড়াটা আমরা দাঁড় করিয়েছি। মুক্তিযুদ্ধের নৈতিক শিক্ষা বুকে ধারণ করে দেশ ও জনগণের স্বার্থে পুলিশকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি ও চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্ব গাথার ইতিহাস তুলে ধরতে হবে বলেও মন্তব্য করেন আইজিপি। পরে মুক্তিযুদ্ধে পুলিশ বাংলাদেশ পুলিশ একাডেমি গ্রন্থের মোড়ক উন্মোচন ও চিত্রকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমেরিটাস অধ্যাপক হাশেম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং অন্যরা বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিভিন্ন স্মারক সংগ্রহ, সংরক্ষণ এবং সর্বসাধারণের জন্য
নিকট প্রদর্শনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা আমাদের সংগ্রহশালাকে সমৃদ্ধ করার জন্য সবসময় সচেষ্ট আছি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উৎপাদন খরচ কমাতে দরপত্রের মাধ্যমে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আহমেদ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতির কারণে 2025 সালের মধ্যে 6000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। ফজলে রাব্বির রিপোর্ট। 2041 সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের 40% পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোচ্ছে বাংলাদেশ। সেই হিসাবে অনেকটাই পিছিয়ে দেশ, কিন্তু যত দ্রুত সম্ভব 10% বিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদন করতে চায় বিদ্যুৎ বিভাগ। সেই হিসাবে অন্তত 2600 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা নবায়নযোগ্য জ্বালানি থেকে, অথচ উৎপাদন হয় সর্বোচ্চ 500 মেগাওয়াট। তবে লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুৎ বিভাগের নেয়া উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী। 25 সালের মধ্যে আমরা কত মেগাওয়াট করব? আমাদের টার্গেট হলো অন্তত 6000 মেগাওয়াট আমাদের সিস্টেমে নিয়ে আসার জন্য। ভারতের কাছ থেকে আমরা আশা করতেছি যে এখানে রিনিউয়েবল এনার্জি নিব। 1000 মেগাওয়াট নেওয়ার জন্য ইতিমধ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে আমাদের, সেটা আমাদের কস্ট এবং সেটা বাকি জিনিস আমাদের নেগোসিয়েশন হবে। আমরা আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে আসছে নতুন নতুন প্রযুক্তি, ফলে আগের চেয়ে কম জায়গায় বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, এতে কমছে খরচ। প্রতিমন্ত্রী জানালেন, প্রতিযোগিতার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের দেওয়া হবে সৌর বিদ্যুৎ নির্মাণের সুযোগ। সরকার নিজে ল্যান্ড ডেভেলপ করবে ডেভেলপমেন্ট পার্টনারদের নিয়ে, সেখানে ট্রান্সমিশন লাইনও সরকার সহযোগিতা করবে, সাবস্টেশন করার জন্য সহযোগিতা করবে। তারপরে এটা আমরা অনেক কিছু বড় একটা অংশ আমরা বিডিং করব, টেন্ডার করব। টেন্ডার করে আমরা দেখতে চাই যদি সরকার জায়গা দেয়, ট্রান্সমিশন করে দেয়, তারপরে কত হয়। আমরা আশাবাদী যে এখানে আমরা এখন যে দিচ্ছি সব তো প্রাইভেট সেক্টর উপর দিয়ে দিচ্ছি, ট্রান্সমিশনও তারা করছে, সাবস্টেশনও তারা করছে, এখানে হয়তো আরো অর্থ কমে আসবে। প্রধানমন্ত্রী চীন সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 7 প্রকল্পে প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন নসরুল আহমেদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চগড়ের আটোয়ারীতে উদ্বোধন করা হলো আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির 220তম শাখা। প্রধান অতিথি হিসেবে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরই মধ্যে তা প্রমাণ করেছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। আধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক এলাকার উন্নয়নে সহযোগী হবে বলে আশা করেন ব্যাংকটির এমডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ANM মুফিদুল ইসলাম। সঞ্চালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ PR জালাল আহমেদ। নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুর রহমান, BCIC ডিলার, মিল চাতাল ও ইটভাটা মালিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সংবাদ। যতই চাপ থাকুক, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বাইডেন তার প্রচারণা কর্মীদের সাথে ফোনে কথা বলেন। এরপর ডেমোক্রেটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথেও বৈঠক করেন তিনি। এ সময় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে থাকার কথা জানান বাইডেন। গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার দুর্বল বিতর্কের জন্য সমালোচনার মুখে পড়েন তিনি। নির্বাচনী দৌড় থেকে সরে যেতে তার উপর চাপ বেড়েই চলেছে। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারলে দেশের স্বাস্থ্য সেবার উন্নতি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শিশুদের মেধা বিকাশে জন্মের পর থেকে তাদের সঠিক পরিচর্যার তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর ICDDRBতে শিশুদের উন্নতি বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ জয়ের ১০৫ ঘণ্টা পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ভোরে ভাড়া করা বিমানে রাজধানী দিল্লি পৌঁছায় তারা। সেখানে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের দেখা পান রোহিত শর্মারা। পরে তারা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুপুরেই সবাই উড়াল দেয় মুম্বাইয়ে। সেখানে হবে বড় উৎসব। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ উদযাপনে মাতবেন ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবাই। মুম্বাইয়ে নাগরিক সংবর্ধনারও ব্যবস্থা করা হয়েছে। এর আগে ক্যারিবীয় সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ফাইনালের পর থেকে বার্বাডোজে আটকে পড়েছিলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার মিশনে কাল ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা ৩ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। তবে পেরুর বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তার ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার গণমাধ্যম বলছে প্রথম একাদশেই থাকছেন বর্তমান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার সাথে শুরু থেকেই দেখা যেতে পারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলধারী লাউতারো মার্টিনেজকে। অন্যদিকে বি গ্রুপে 3 ম্যাচের 1টি করে জয়, পরাজয় আর ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ইকুয়েডর। শেষ 6 সাক্ষাতে একবারও হারেনি বর্তমান কোপার চ্যাম্পিয়নরা। টেক্সাসে সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা। শাহবাগে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আপিলে বহাল। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়াল শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অভিযোগের তদন্ত চান নোবেল জয়ী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নইলে দায়ী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। এবং 6 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। যমুনা নদীতে অস্বাভাবিকভাবে বাড়ছে পানি। কিছু এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।